হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। যেরকমটা ঠিক ইউটিউবে চলছে, আজকে আবারও একটা ইকোনমিক্সের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বন্ধুরা, ইকোনমিক্সের মানি অ্যান্ড ব্যাংকিং যে সিরিজটা চলছে, তার মধ্যে আমাদের মানি রিলেটেড যে চ্যাপ্টারগুলো ছিল সেইগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওখানে আর সেরকমভাবে প্রিলিমসের জন্য কিছু নেই। এরপর আমরা দেখে নেব ব্যাংকিং অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। যদিও আমাদের এই পার্টটা থেকে অতটা কোশ্চেন আসে না, আসে কিছু কিছু স্পেসিফিক জায়গা থেকেই কোশ্চেন আসে, সেইগুলো আইডেন্টিফাই করে সেগুলো দেখে নিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা মানি অ্যান্ড ব্যাংকিংয়ের মধ্যে কি দেখব? আরবিআই দেখব, আরবিআইয়ের ফাংশন দেখব, ক্রিপ্টোকারেন্সি দেখব, ই রুপিস দেখব, ফর্মাল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ দেখব, তারপর তোমার ব্যাংকিং সেক্টর বিফোর 1947 দেখব, কমার্শিয়াল ব্যাংকিং ইন ব্রিটিশ ইন্ডিয়া সম্বন্ধে তোমাদের একটু বলে দেবো আমি, আরবিআই অ্যাক্ট কেন এলো, কিসের জন্য এলো, কী প্রয়োজনীয়তা ছিল, আর বেসেল নর্মস কি, আর ইনভেস্টমেন্ট কিভাবে হয় কি, এফপিআই কি, এফডিআই কি। এই দুটো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে, এফপিআই আর এফডিআই, আর এখানে হচ্ছে বেসেল নর্মস। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি আমাদের নেক্সট সাবজেক্টের জন্য। যদি আমাদের ফর্মাল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ বলতে হয়, তার আমরা দুটো জিনিসকে বুঝি, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে নন ব্যাংক। ব্যাংকের মধ্যে কী কী পড়ে? ব্যাংকের মধ্যে কিছু কমার্শিয়াল ব্যাংক আছে, কিছু কোঅপারেটিভ ব্যাংক আছে। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে তোমার প্রাইভেট ব্যাংক, পাবলিক ব্যাংক, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, কিছু পেমেন্ট ব্যাংক পড়ে। ঠিক আছে, যেমন পেমেন্ট ব্যাংক মানে যেমন এয়ারটেল ব্যাংক, ওরা শুধু পেমেন্ট করে, ওরা কোনো লোনও দেয় না, কোনো ক্রেডিট কার্ডও দেয় না। কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে কারা পড়ে? আরবান কোঅপারেটিভ ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, এরকমভাবে দুটো তিনটে চারটে কোঅপারেটিভ ব্যাংক পড়ে। আর যেগুলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ রয়েছে, তাদের মধ্যে ফার্স্ট যেটা পড়ে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এআইএফআই। এআইএফআই এআইএফআই এর মধ্যে কী কী পড়ছে? এক্সিম, নাবার্ড, এনএইচবি, সিডবি। এআইএফআই এর ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, এক্সিমের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ডের ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এনএইচবি ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর কিছু প্রাইমারি ডিলার্স আছে, আর এনবিএফসি আছে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন, যেমন হচ্ছে এলআইসি। এই গেল একটা টোটাল ওভারঅল ব্যাঙ্ক অ্যান্ড ব্যাঙ্ক রিলেটেড স্ট্রাকচার। এরপর কি আছে? এরপর আমরা কী দেখব বলেছিলাম? আরবিআই অ্যান্ড আরবিআইয়ের ফাংশন। দেখো, মূলত আরবিআইয়ের প্রচুর ফাংশন আছে, তার মধ্যে যে দু তিনটে মেন ফাংশন আছে আমরা দেখে নিই। মনিটারি ম্যানেজমেন্ট বলেছিলাম, রেগুলেশন অ্যান্ড সুপারভিশন অফ ব্যাঙ্কিং অ্যান্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রেগুলেট করা, সুপারভাইজ করা এই ইনস্টিটিউশনগুলোকে। ইস্যুয়ার অফ দ্য কারেন্সি, কারেন্সি ইস্যু করে। আর কি করে? ব্যাংকার্স টু ব্যাংক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্যাংকার্স টু ব্যাংক মানে ব্যাংকেরও ব্যাংক। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কি? এটা আমাদের কোনো গভর্নমেন্ট ইস্যু করে না, এটা আরবিআই থেকে করে না, এটা ক্রিপশন টেকনিক দিয়ে হয়, যেটাকে আমরা ব্লক চেন টেকনোলজি বলে থাকি। অনেকেই হয়তো জানবে, যেহেতু ক্রিপ্টোকারেন্সির এখন সবাই ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমরা রিলস দেখি। ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমাদের এখানে লিগালাইজ নয়, এটা না লিগাল টেন্ডার, না ফিয়াট মানি। বোঝা গেল? তো মাইনিং করে করে, ক্রিপ্টো করে করে করে, এনক্রিপশন করে করে একটা কারেন্সি যে তৈরি হয়, ডিজিটাল কারেন্সি, সেটাকে নিয়ে আমরা বলি ক্রিপ্টোকারেন্সি। আমাদের এটা কিন্তু ইন্ডিয়াতে লিগালাইজ নয়। আর কি? আর আছে হচ্ছে ই রুপিস। ই রুপিসের মধ্যে কী পড়ে? লিগাল টেন্ডার ইস্যুড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক ইন এ ডিজিটাল ফর্ম। এটা কিন্তু লিগাল টেন্ডার, মানে অ্যাকসেপ্ট করতেই হবে। ইস্যুড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক ইন ডিজিটাল ফর্ম, এটা ডিজিটাল ফর্মেই থাকবে, এটা ফিজিক্যাল ফর্মে থাকবে না। ইট ইজ সেম অ্যাজ ফিয়াট মানি। লঞ্চ ফর হোলসেল অ্যান্ড রিটেল মার্কেট। হোলসেল রিটেল মার্কেটের মধ্যে এটা লঞ্চ করেছে গভর্নমেন্ট। এটা নিয়ে আমাদের অতটা চল নেই, কিন্তু হোলসেল আর রিটেল মার্কেট যারা ইউজ করে বা যারা থাকে, তাদের একটুখানি ওখানে ই রুপিস তাদের জন্য বার করা হয়েছে, কিন্তু ওখানেও খুব একটা চলাচল করছে না, মানে ওটা, এর মোবিলিটি কম, এর অ্যাকসেপ্টেন্স কম, কিন্তু আছে। চলো নেক্সট কী আছে? ব্যাঙ্কিং সেক্টর বিফোর ইন্ডিপেন্ডেন্স। প্রথম
যখন আমরা দেখব তখন দেখব প্রথম একটা প্রেসিডেন্সি ব্যাংক বলে ব্যাংক হয়, জাস্ট এটা গল্পের মতন শুনে নাও, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, জাস্ট জানার জন্য জেনে রাখো। প্রেসিডেন্সি ব্যাংক তিনটে হয়, বেঙ্গল, বোম্বে, ম্যাড্রাস। বেঙ্গলে 1806, বোম্বেতে 1840, ম্যাড্রাস হচ্ছে 1842। তারপরে ক্যানিং মশাই আসে, ক্যানিং মশাই এসে এদেরকে ইস্যু মানে কারেন্সি ইস্যু করার রাইটস দিয়ে দেয়, অল থ্রি গিভেন রাইটস টু ইস্যু কারেন্সি। তারপর কে আসে, তারপর রিপন মশাই আসে, রিপন মশাই এসে কিছু নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নিয়ে আসে, অ্যাক্ট নিয়ে এসে ওদের অ্যাকসেপ্টেবিলিটিকে বাড়িয়ে তোলে। কী করে বাড়িয়ে তোলে? চেকের মাধ্যমে। তারপরে 1921-এ একটা মেজর ডিসিশন নেওয়া হয়, যেটা হচ্ছে এই তিনটেকে মার্জ করে দেওয়া হয়, মার্জ করে ইম্পেরিয়াল ব্যাংক বানানো হয় 1921। আর সেই ইম্পেরিয়াল ব্যাংকটাই 1955-এ আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়, মানে এটা চেঞ্জ হয়ে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়। জাস্ট এইটুকুনি মনে রাখবে গল্পের ছলে, যে এই তিনটে আসে, এই ভদ্রলোক এসে একে রাইট দেয় তুমি কারেন্সি ইস্যু করতে পারো, তারপর এই ভদ্রলোক এসে বলে তুমি এরকম চেক নিয়ে একটুখানি আরও কাজ করো, তাহলে তোমার আরও অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। তারপরে 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক হয়, তিনটে মার্জ হয়ে 1955 থেকে স্টেট ব্যাংক হয়ে যায়। ব্যাস, এখানে আমার কিছু আর জানার নেই। এরপর তাহলে আরবিআইটা কোথায় গেল? একটা ঘটনা তোমাদেরকে বলি। যখন এই জিনিসগুলো চলছে, আস্তে 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 যখন আসছে, যখন আমি তো এখানে তোমাদেরকে টাইম লাইন দেখালাম 1806, 1806-এরও আগে থেকে বিভিন্ন রকম ব্যাংকিংয়ের চল শুরু হয়েছে, যেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, জাস্ট শুনে রাখো। 1806-এর আগে 1707-এ ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান কলকাতাতে চালু হয়। কে চালু করলো? একজন ইউরোপিয়ান। কাদের? 1707, ঠিক আছে। ব্যাংক অফ হিন্দুস্তান একটা ইউরোপিয়ান চালু করলো। কাদের জন্য চালু করলো? জাজেদের জন্য, সিভিল সার্ভেন্টের জন্য, যারা তোমার আর কি আর্মিতে চাকরি করবে তাদের জন্য, কমন সিটিজেনদের জন্য নয়। যারা আর কি বড় বড় পোস্ট হোল্ড করবে তাদের জন্য 1707-এ একটা ব্যাংক অফ হিন্দুস্তান চালু হলো। তারপর আস্তে 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 1865-এ এলাহাবাদ ব্যাংক আবার একটা গ্রুপ অফ ইউনিয়ন এসে চালু করলো। তারপরে আস্তে 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 এসে 1894-এ পিএনবি এলো। এরকম করে করে বিভিন্ন ব্যাংক আসতে থাকে। ইন বিটুইন এরাও কিন্তু আসে, ঠিক আছে। এই যে 1894 বললাম, তার আগে কিন্তু এরা চলে আসে। তো এরকমভাবে আস্তে আস্তে 1929-এ একটা বড় দুর্ঘটনা ঘটলো, একটা গ্রেট ফিনান্সিয়াল কোল্যাপস বা ডেপ্রিসিয়েশন ঘটলো। 450টা ব্যাংক একসাথে কোল্যাপস হয়ে গেল। তখন আমাদের ইকোনমিটা পুরো মানে ধ্বংস হয়ে যাওয়ার মতন মানে অবস্থায় চলে গেছিলো, মানে আর ইকোনমি মুভমেন্ট ছিল না। ওটাকে রিকভারি করার জন্য আমাদের উইলিংটন বাবু বলল যে একটা কাজ করি, আমি কিছু টাকা পয়সা নিয়ে আসি। টাকা পয়সা নিয়ে এসে একটা জিনিস তৈরি করলো, সেটা হচ্ছে আরবিআই। কেন তৈরি করলো? আরবিআই তৈরি করলো এই জিনিসগুলোকে দেখাশোনা করার জন্য, এই মানিটাকে কন্ট্রোল করার জন্য 1934-এ। এইভাবে আরবিআই এর আস্তে 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 প্রচলন বাড়ে, দায়িত্ব বাড়ে, কাজ বাড়ে, বিভিন্ন রকম ফাংশনস আরও ডেভেলপ করে, ঠিক আছে। এই যে এই দেখাশোনা করছে, দায়িত্ব বাড়ছে, কাজ বাড়ছে, তার জন্য কোনো তো কিছু নর্মস আছে, কিছু ফর্মালিটিস আছে। এই করতে করতে একটা জায়গায় আমরা গিয়ে আটকে যাই, সেটা হচ্ছে বেসেল নর্মস। বেসেল নর্মসটা কী কাজ করে? প্রভিশন টু ট্যাকেল দ্য রিস্ক অফ ব্যাংক ফেলিওর্স অ্যান্ড টু মেনটেন এ সাউন্ড ফিনান্সিয়াল সিস্টেম ইন দ্য ইকোনমি। তাহলে তখন এই বেসেল নর্মস দিয়ে একটা জিনিস তৈরি হলো, যেটা টোটাল ফিনান্সিয়াল সিস্টেমটাকে ভালো রাখার জন্য আর কি দেখাশোনা করবে। এটার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডে। তাহলে কে করবে বেসেল নর্মসের মধ্যে? নিশ্চয়ই কোনো কমিটি থাকবে, যেমন মনিটারি পলিসি কমিটি ছিল, তেমনি এখানে বেসেল কমিটিও আছে অন ব্যাংকিং সুপারভিশন। একটা এগ্রিমেন্ট করলো যে ওরা মেনলি ফোকাস অন রিস্ক টু ব্যাংকস অ্যান্ড দ্য ফিনান্সিয়াল সিস্টেম আর কল্ড
বেসেল অ্যাকর্ড মানে একটা ফোকাস করে রিস্ক ম্যানেজমেন্টের উপর ওরা কাজ করবে, যে কাজটা করবে, যে ফিনান্সিয়াল সিস্টেমটার উপর কাজ করবে, সেইটাকে বলা হলো বেসেল অ্যাকর্ড। ফার্স্টে আরবিআই এলো, তারপর আস্তে 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 বিভিন্ন রকম নর্মস আসতে থাকলো, এসে এসে পরবর্তীকালে একটা নর্মসের জন্য একটা জিনিস তৈরি হলো যেটার নাম হচ্ছে বেসেল নর্মস। তার আন্ডারে যে কমিটিরা ডেভেলপ করেছে সেই কমিটিকে বলছে বেসেল কমিটি। এ কী কাজ করে? এ হচ্ছে ব্যাঙ্কিং সুপারভিশনে কাজ করে, কিসের ওপরে? ফোকাস অন দ্য রিস্ক টু দ্য ব্যাঙ্ক। এটাকে কী বলে? বেসেল অ্যাকর্ড বলে। ব্যাস এইটুকুনি, আর কিছু নেই। তারপর কী আছে চলো দেখে নিই। এই যে বেসেল অ্যাকর্ড দিয়ে বেসেল নর্মস এলো, এরকমভাবে আস্তে আস্তে প্রথমেই কি অনেকটা জায়গার জন্য অনেক কিছু হয়ে যাবে না? প্রথমে এলো হচ্ছে বেসেল ওয়ান, ফোকাস অলমোস্ট এন্টায়ার অন ক্রেডিট রিস্ক, মানে ধার দেওয়া, লোন রিপেমেন্ট, ইটস বড়ো মানি নট রিপে অন লোন, ভেরিজ ফ্রম বড়োয়ার্স টু বড়োয়ার্স, এই জিনিসটাকে পুরোটাও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের উপর বেসেল ওয়ান ফোকাস করতে আরম্ভ করলো। বাকি আর কিছু দেখতো না, দেখলো যে না হচ্ছে না, আমাকে আরও এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করতে গিয়ে 3টে প্যারামিটারে ভাগ করে দিল। কি কি? ক্যাপিটাল অ্যাডিকুইটি রিকোয়ারমেন্টস, সুপারভাইজারি ভিউ, মার্কেট ডিসিপ্লিন। এই যেই ফাইন টিউন যে রিভিশন ভার্সনটা এলো সেটাকে বলা হলো বেসেল টু। ক্যাপিটাল অ্যাডিকুয়েট রিকোয়ারমেন্টটা কী করতো? যে আমাকে একটা মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মেনটেন করতেই হবে যাতে আমার রিস্কটা ম্যানেজ হয়। কত পার্সেন্ট রিস্ক কী, আমার একটা রেশিওতে আমরা চেষ্টা করব দেখার, যেটা হচ্ছে 8% অফ রিস্ক অ্যাসেট, যে এতটা আমার রিস্ক হতে পারে, এর 8% আমাকে অ্যাডিকুয়েসি রেশিওতে মেনটেন করতে হবে। আমরা দেখে নিলাম যে 100 টাকা রয়েছে, 100 টাকা থেকে 10 টাকা আমাদের রিস্ক হতে পারে, 10 টাকার 8% আমরা অ্যাডিকুয়েসি রেশিওতে মেনটেন করব, তাহলে ওটা আমাদের অনেকটা সেফ গার্ড হয়ে যাবে। সুপারভাইজারি ভিউ কি? ডেভেলপ অ্যান্ড ইউজ বেটার রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক, বিভিন্ন রকম প্রসেসে এনে ওরা দেখতে থাকলো। মার্কেট ডিসিপ্লিন, এটা ম্যান্ডেটারি ডিসক্লোজার নিয়ে এলো একটা, কাদের জন্য? সিআরআর আর রিস্ক এক্সপোজারের জন্য। তারপরে বেসেল থ্রি এলো। বেসেল থ্রি কী করলো? আরও এক্সপ্যান্ড করলো। এইমস মেকিং মোস্ট ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ দেয়ার ট্রেডিং বুক অ্যান্ড অ্যাক্টিভিটিস মোর ক্যাপিটাল ইনসেন্টিভ, মানে ব্যাংককে বাধ্য করলো যে তোমরা একটা তোমাদের জিনিস মেনটেন করো, তোমরা তোমাদের ট্রেডিং বুক মেনটেন করো, তোমরা তোমাদের একটা হিসাব মেনটেন করো, যাতে আমরা দেখতে গেলে আমাদের সুবিধা হয়। The guideline aim to promote a rare resilient banking system by process on 4 vital banking parameters. 4টে ভাইটাল প্যারামিটারে বললো তোমরা এই বুকটাকে মেনটেন করবে, মেনটেন করলে আমরা যখন দেখতে হবে তখন দেখে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি এই জিনিসটা ঠিকঠাক করছো। কি কি? লাইক এখানে ক্যাপিটাল, লেভারেজ বা ডেট, ফান্ডিং আর লিকুইডিটি, এই 4টে। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে বেসেল থ্রি এর কাজ কী হলো। তারপরে কি? বেসেল থ্রি এর মূল যে 3টে অবজেক্টিভ আছে, ইমপ্রুভ ব্যাঙ্কিং সেক্টরস এবিলিটি টু অ্যাবজর্ব শকস অ্যারাইজিং ফ্রম ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক স্ট্রেস, যাতে ওটাকে কমানো যায়। ইমপ্রুভ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স, স্ট্রেংথ ব্যাঙ্ক ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসক্লোজার। এই 3টে তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তো এই এত কিছু আসছে কিসের রেসপেক্টে? আসছে হচ্ছে ইনভেস্টমেন্টের রেসপেক্টে, কারণ টাকা দিচ্ছে, টাকা আসছে না, কে ইনভেস্ট করছে, কে ইনভেস্ট করছে না, টাকা কোথাকার টাকা কোথায় যাচ্ছে, সেগুলো দেখার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টটাকে ওরা দুভাগে দেখতে লাগলো। একটা হচ্ছে ইন টেরিটরি ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। আমাদের ইন টেরিটরি ইনভেস্টমেন্ট নিয়ে খুব একটা কোশ্চেন আসে না, বা আমাদের এটা প্রয়োজন পড়ে না, কারণ দেশের মধ্যে যে জায়গাগুলোতে হচ্ছে এরকম নুকস অ্যান্ড কর্নার্সে প্রচুর হয়, কত তুমি দেখবে। তার রেসপেক্টে ফরেন তো ট্রেসেবল হয় না, ট্রেস করা যায় না, তাই ফরেন ইনভেস্টমেন্টটা আমাদের দেখতে লাগলো। এটাতে আমরা কি কি দেখব? ফরেন ইনভেস্টমেন্ট মেড বাই দ্য ফরেনার ইন ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়ান কোম্পানি। যে সমস্ত ফরেনাররা এখানে এসে ক্যাপিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করলো, তাদের কি নর্মস, তাদের কি শর্তাবলী রয়েছে, কিভাবে তারা ইনভেস্ট করবে, এইটা ঠিক করে দিল হচ্ছে একটা প্যারামিটারের মাধ্যমে, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তাহলে চলো দেখে নিই কী কী প্যারামিটার। ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট। ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট কি? লাইক ইকুইটি শেয়ার্স, ডিবেঞ্চার্স, প্রেফারেন্স শেয়ার্স অ্যান্ড শেয়ার ওয়ারেন্টস। এই ফরেনাররা
বললো যে ইনভেস্ট যে করবো এই ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে কিভাবে করব, দুটোভাবে করব। একটা হচ্ছে এফডিআই, একটা হচ্ছে এফপিআই, ফরেন ডাইরেক্টরি ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি? যে ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হবে বাই এ পারসন আউটসাইড ইন্ডিয়া, বাইরে থেকে যে ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ইন্ডিয়াতে হবে সেইটাকে বলে হচ্ছে এফডিআই। তাহলে এইখানেতে দুটো একটা ক্লজ দিয়ে দিল। কি ক্লজ দিল? যদি সেটা আনলিস্টেড কোম্পানিতেও করতে পারে, লিস্টেড কোম্পানিতেও করতে পারে, ফার্স্ট হলো। আর কি, এটা কিন্তু করতে গেলে তোমাকে মোর দ্যান 10% করতে হবে, মানে ইন 10% or more of the equity capital of a listed Indian company, তবে that should be fall under the FDI, foreign directory investment। আর এফপিআই কোনগুলো বললো? ইনভেস্টমেন্ট ইন লেস দ্যান 10% অফ দ্য ইকুইটি ক্যাপিটাল অফ এ লিস্টেড ইন্ডিয়ান কোম্পানি। তো তোমাদেরকে আমি দুটো জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে এফডিআই আর এফপিআই কি। একটাকে বলছে যে যারা বাইরে থেকে এখানে এসে ইনভেস্ট করবে কিন্তু 10%-এর বেশি, একটা বলছে 10%-এর কম। এরকম কেন বলছে? তাতে কি হবে? সাপোজ এক্স এফডিআইতে ইনভেস্ট করছে মোর দ্যান 10%। এবার যারা 10%-এর বেশি ইনভেস্ট করবে তাদের একটা কোম্পানির ভালো হলো না মন্দ হলো, কোম্পানিটা থেকে কি হলো না হলো, ইচ অ্যান্ড এভরিথিং তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। তারা যখন 10%-এর বেশি ইনভেস্ট করছে, তাদের খারাপ হলেও তাদের ক্ষতি হবে, তাদের ভালো হলেও তাদের লাভ হবে। তারা এমনটা নয় শুধুমাত্র নিজের প্রফিটটা করে আমার এই জিনিসটা দেখবে না, নিজের প্রফিটটা করে তারা দেশের বাইরে টাকাটা নিয়ে চলে যাবে। এফডিআইতে যারা ইনভেস্ট করে তারা সবসময় চায় যে আমি যে কোম্পানিটাতে ইনভেস্ট করছি যেন সেও গ্রো করে, কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছে তারাও যেন গ্রো করে, সাথে আমিও যেন গ্রো করি, মানে ইটস মোরাল লাইক একটা ফ্যামিলি। আর এফপিআই এর ক্ষেত্রে কি, লেস দ্যান 10% যদি হয়, কেউ 1%ও করতে পারে, কেউ 2%ও করতে পারে। দিস ইজ রিলেটেড টু অনলি প্রফিট। শুধুমাত্র প্রফিট করব, করে আমি চলে যাব। আমার কোম্পানি রিলেটেড, দেশ রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড কিচ্ছু রিলেটেড আমার জানার দরকার নেই। আমি ওইটুকুনি দেখব, আমার প্রফিটটা হবে, আমি চলে যাব প্রফিটটা তুলে নিয়ে। বোঝা গেল? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এফডিআই আর এফপিআই। এরপর আর দুটো ইনস্ট্রুমেন্ট আছে, আর একটা হচ্ছে ইসিবি, একটা হচ্ছে মাসালা বন্ড। ইসিবি কি? ইসিবি হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, combine the commercial loan debt raised by the resident entity for non-resident entity। যে রেসিডেন্ট এন্টিটিরা আমাদেরকে লোন প্রোভাইড করে ফর নন রেসিডেন্ট এন্টিটির জন্য, এটা হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। আর মশালা বন্ড কাইন্ড অফ এ ইসিবি, যেখানে ইস্যুড আউটসাইড ইন্ডিয়া বাট ডিমনিটাইজড ইন ইন্ডিয়ান রুপিস, যে ইন্ডিয়ার বাইরে ইস্যু হচ্ছে কিন্তু ইন্ডিয়ান রুপিসেই হচ্ছে, ইন্ডিয়ার টেরিটরির বাইরে কিন্তু বিদেশে ইন্ডিয়ান কারেন্সিতেই হচ্ছে। তাহলে কী হবে, যে সমস্ত ওখানকার লোকজন আছে সে সমস্ত লোকজন ওখানে ইনভেস্ট করতে পারবে, ট্রেসেবিলিটি কম। ব্যাস, আমাদের এখানে আর সেরকম কিছু জানার নেই। আমাদের মোরাললেস বেসিক্স অফ দ্য ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং, মানি অ্যান্ড ব্যাঙ্কিং, এই তিনটে ভাইটাল চ্যাপ্টার অ্যাজ অফ নাও শেষ হয়ে গেছে। আমি কালকে একটা অ্যাক্টিভ রিকল অ্যাজ ওয়েল অ্যাজ রিভিশন সেশন করাবো। করানোর পর আমি একটা এমসিকিউ ভিডিও আনবো ইউটিউবেই, আশা করছি সবাইকার ভালো লাগবে। চেষ্টা করো প্রত্যেকে যারা যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছো, যারা যারা আমার চ্যানেলে যুক্ত আছো, তারা আমার টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হও, সাথে আমার সাথে কানেক্ট করে যেরকমভাবে চাইছো এগোতে, টেলার মেড শিডিউল, টেলার মেড গাইডেন্স পেতে, তারা সেরকমভাবে এগিয়ে যাও। আর সাথে নিজেরাও এগো, সাথে আমাকেও হেল্প করো এগোতে। দিস ইজ আ টিম ওয়ার্ক, আমি একা করে উঠতে পারবো না। তোমাদের সাথ থাকলে, তোমাদের কন্ট্রিবিউশন থাকলে তবেই আমারও ইমপ্রুভমেন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরও ইমপ্রুভমেন্ট হবে। আমি বারবার প্রথম থেকে একটা কথাই বলে যাচ্ছি, তোমাদের কন্ট্রিবিউশন আমারও প্রয়োজন। আমি যদি আমাকে রেকটিফাই করতে না পারি তাহলে আমার ইমপ্রুভমেন্ট হবে না। দিস ইজ
নট জাস্ট আ ইউটিউব চ্যানেল, দিস ইজ দ্য বিগিনিং অফ সামথিং। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। আমার অনেক কিছু প্রজেক্ট আছে, অনেক কিছু ইচ্ছা আছে করার, দেখা যাক কতটা করতে পারি। চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ শেয়ার করো, লাইক করো, ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে টিউন।